আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি সালিহা পারভিন সাথী। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক 8 আসামিকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে দ্বিতীয় ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। এভাবেই দিল্লি থেকে ফোনে তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অডিওর ফরেনসিক প্রমাণ সহ সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অবমাননা মামলায় তাকে 6 মাসের জেল দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। রায় ঘোষণার সময় আদালতে অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান এবং আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। তবে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন আসামি পক্ষের আইনজীবী। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এদিকে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এ মামলার পলাতক আসামি সাবেক MP সাইফুল ইসলাম সহ 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক MP সাইফুল ইসলাম, সাবেক DIG নুরুল ইসলাম সহ বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী 13ই জুলাই 2025 তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত 5 জন ও আহত 1 জনের দেহ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এ মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে ইসির স্বাধীনতা খর্ব করার মতো কাল্পনিক প্রস্তাব দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস প্রস্তাব করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3টি বিষয় নিয়ে বুধবার সকাল 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 8ম দিনের বৈঠকের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে হবে না, সংস্কারের মধ্য দিয়ে তা এগিয়ে নিতে হবে। যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই, কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বৈঠকের শুরুতেই সীমানা নির্ধারণ নিয়ে আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, NCP সহ 30টি রাজনৈতিক দল। এ ব্যাপারে সব রাজনৈতিক দল প্রায় একমত হয়। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্টলি স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি, সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা হলেও কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেন রাজনৈতিক দলগুলো। কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1টা, 2টা বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে
এই বিষয়ে মতামত দিবে। সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন। এই পর্যন্ত আলোচনা হয়েছে। এখানে তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে, এটা ব্যাপারে আমরা সব একমত হয়েছি এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়ে একটা মামলা আছে, এটা রায় হয়ে যাবে এবং আমরা করি এটা পজিটিভ হবে। আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। সবার মতামতকে গুরুত্ব দিয়ে সুন্দর সমাধানের পথে যাবে বলেও মনে করে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনের জন্য এবং এ নিয়ে দীপন দেওয়ান, RTV, ঢাকা। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, গণতন্ত্রকে মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি সংস্কার প্রস্তাবনায় সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দীর্ঘ 23 বছর পর অনুষ্ঠিত হল পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দল বড় হওয়ায় জাতির কাছে বিএনপির দায়বদ্ধতাও বেশি। যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। বিগত দিনে গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে তখনই বিএনপি সোচ্চার হয়েছে বলেও জানান তারেক রহমান। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে চায় বিএনপি। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগের এই পরিণতি স্মরণ করিয়ে দিয়ে মানুষ বিরক্ত হয় এমন কোনো কাজ না করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানি চুক্তি না হলে দেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। গত 50 বছর এদেশের মানুষকে ভারতের কাছে জিম্মি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে তিনি একথা বলেন। সীমান্তে আর কোনো হত্যা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে গেছে এনসিপির জুলাই পদযাত্রা। বিকেলে সেখানে বক্তব্য রাখেন নেতারা। জাতীয় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 30 জুলাই ঢাকা ফেরার মধ্য দিয়ে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে। মহাপরিকল্পনারে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। শাপলা প্রতীক সহ নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদনের মধ্যে এবার একই প্রতীক চাইল নাগরিক ঐক্য। সকালে কমিশনে গিয়ে এই আবেদন জানিয়েছে দলটি। এদিকে জাতীয় নির্বাচনে ইউএনডিপির সহযোগিতায় নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে 48 লাখ মার্কিন ডলার সহায়তা দিতে চুক্তি করেছে জাপান। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দলীয় প্রতীক কেটলির পরিবর্তে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। 2012 সালে নাগরিক ঐক্য শাপলার প্রতীক নিয়ে আবেদন করলেও তাদের নিবন্ধন দেয়নি তৎকালীন কমিশন। গত বছর 5 আগস্টের পর দলের নিবন্ধন ফিরে পায় তারা। তখন বলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্য হওয়ায় তাদের শাপলা দেয়া যাচ্ছে না। এদিকে জাতীয় নাগরিক পার্টিও শাপলা প্রতীক চেয়েছে। নাগরিক ঐক্য বলছে কমিশন যাতে তাদের প্রতি সুবিচার করে। একটা দল তারাও 22 জুন তারা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তারাও তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। তাদেরকে আমরা যেটা জানিয়েছি যে যদি নতুন এই গেজেটভুক্ত হয় শাপলা,
কিংবা দ্বিতীয় আমাদের পছন্দ অনুযায়ী দোয়েল, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু 17 তারিখে আবেদন করেছি এবং তার পরবর্তী সময়ে একই মার্কার নিয়ে আবেদন হলেও আমরা আসলে সেটা প্রাপ্য এবং সেটা যেন ব্যত্যয় না। স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন করতে নির্বাচন কমিশনকে 4.8 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচি ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়। বাংলাদেশ একটি সংকটকালীন ও গণতান্ত্রিক উত্তরণের সময় পার করছে। আমরা নির্বাচনে সহযোগিতা করব। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হোক। 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। সো এইটাই, এবং আমরা আশা করি যে এটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করা যাবে। এদিকে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য 9,84,000 আবেদন ঝুলেছিল। ইসির ক্র্যাশ প্রোগ্রামে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 9,07,000 আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আমরা 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা 76,694টা। এনআইডি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আগামী 3 মাসে আরও কমে যাবে বলেও আশ্বাস দেন সচিব। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কোটা বাতিল ও 2018 সালে পরিপত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে 2 জুলাই দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকে শিক্ষার্থীদের কর্মসূচি। স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। প্রকাশ্যে না হলেও কৌশলে কর্মসূচিতে অংশ নেয় জাতীয়তাবাদী ছাত্রদল। আরও জানাচ্ছেন এআর বাদল। 2 জুলাই দিনটি ছিল মঙ্গলবার। কোটা প্রথা বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব ঘুরে পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নেয় শাহবাগ মোড়ে। 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র যাতে আবার পুনর্বহাল করা হয়, সেটাই আমাদের সকলের দাবি। পরে টিএসসি এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয় মিছিলটি। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মুখর হয়ে ওঠে আকাশ বাতাস। একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরে মহাসড়কও অবরোধ করে তারা। সেদিনের অভিজ্ঞতা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। ক্যাম্পাসের ব্যানার রেখে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি এবং সংযুক্ত হই। এর আগে বিচ্ছিন্নভাবে আসলে এই আন্দোলনের শাহবাগে এসেছি। কন্টিনিউয়াসলি কোনো ধরনের বিরতি ছাড়া আমি আসলে এই আন্দোলনে ছিলাম। আন্দোলনের পথ পরিক্রমায় আসলে আন্দোলনটা আমাদের এক দফার দিকে মোড় নেয়। শিক্ষার্থীদের কর্মসূচি সফল করতে আড়াল থেকে কাজ করে জাতীয়তাবাদী ছাত্রদল। তা না হলে সরকার ভিন্ন উদ্দেশ্য খুঁজে সব ভেস্তে দিত বলে জানান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। বিভিন্ন ক্যাম্পাসের যারা জুনিয়র কর্মীরা তাদেরকে আমরা কৌশলের অংশ হিসেবে সেখানে আমরা পাঠিয়েছি। আমরা যদি সে আন্দোলনটিতে যারা আমরা পরিচিত মুখ তারা যদি সামনে থাকতাম বা চেষ্টা করতাম যে কোনো কিছু জানান দেওয়া, তাহলে সেই আন্দোলনটি আসলে ক্ষতিগ্রস্ত হতো। যার কারণে আমরা কৌশলের অংশ হিসেবে আমাদের নেতাকর্মীদেরকে ওই রকমভাবে সেই প্রথম দিকে পাঠিয়েছিলাম। এআর বাদল, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের পটিয়া থানার ওসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে পটিয়া ব্লকেট কর্মসূচি দিয়ে থানা ঘেরাও করে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরপর পটিয়া থানার সামনে থেকে বিক্ষোভ করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস এলাকায় দীর্ঘ 2 ঘণ্টা রাস্তা ব্লক করে ছাত্র জনতা। ওসি জায়েদ নূর সহ সংশ্লিষ্টদের অপসারণের দাবিতে এই কর্মসূচি চলমান থাকবে। চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ।
সাইফুল, জানাবেন কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সেখানকার পরিবেশ এখন কেমন দেখতে পাচ্ছেন? যে সাথী আসলে যেমনটি বলেছেন, ঠিক এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি বলে থাকি তাহলে কিন্তু বলা হয় সারাদিন ভর আসলে যেই উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটা এখন কিন্তু শিথিল হয়েছে। ঠিক বরাবর ঘড়ির কাঁটা 7টায় বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে থানার দিকে অগ্রসর হবেন বলে তারা জানিয়েছেন। এবং রাতের মধ্যে যদি কোনো ধরনের পরিবর্তন না হয় তাহলে আগামীকাল তারা চট্টগ্রাম মহানগরীতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করবেন বলে জানিয়েছেন। তবে এর আগে গতকাল রাতে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্ররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তারা থানায় নিয়ে যায়। সেখানে ওসিকে বলে গ্রেপ্তার করার জন্য, ওসি গ্রেপ্তার না করলে এরপরেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেখানে ওসি দাবি করেছেন তাদের 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি করেছেন তাদের 11 জন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর পরে সকালবেলা তারা রাতে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এবং আজকে সকালবেলা তারা থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট করে। এরপর পরে তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ করে সকাল বেলা 11টা থেকে। সেই 11টা থেকে কিন্তু আসলে দফায় দফায় প্রশাসনের সাথে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছিল। একেবারে বিকাল 2টা থেকে 7টা পর্যন্ত সেনাবাহিনী এবং র্যাবের সাথেও তাদের কিন্তু আসলে বিভিন্ন রকমের বৈঠক হয়েছিল, কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি এবং শিক্ষার্থীরা জানিয়েছেন তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু অবস্থান ধর্মঘট রাখবেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা 7টায় সরে যাবে, সেই মোতাবেক তারা কিন্তু সরে গেছে। এখনো এখানে র্যাব এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছেন এবং তারা জানিয়েছেন আগামীকাল হয়তো তারা তাদের দাবি পূরণ না হলে তারা চট্টগ্রাম মহানগরীতে তারা আবার বিক্ষোভ মিছিল করবেন। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ধর্মঘট নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বনিয়ন্ত্রিত ও নৈতিক মানদণ্ডে পরিচালিত গণমাধ্যম গড়ে তুলতে জাতিসংঘের কার্যকর ভূমিকা দরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ এবং সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদি বেঞ্চেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন, শুধু অনলাইন বা ডিজিটাল মাধ্যম নয়, প্রচলিত গণমাধ্যমেও ভুয়া তথ্যের উৎস হয়ে উঠেছে। এ কারণেই গণমাধ্যমের স্বাধীন ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা জরুরি। আগামী 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মংলা বন্দরকে আরও উন্নত করা হবে যাতে এখান থেকে গাড়ি আমদানি করা যায়। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এর মেয়াদ শেষ হচ্ছে 7 জুলাই। প্রতিষ্ঠানটির সাথে আর নতুন চুক্তি না করে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্বে দেয়া নিয়ে ছিল নানা আলোচনা। এ অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের নৌ পরিবহন উপদেষ্টা জানান, আগামী 6 মাসের জন্য বন্দর পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইট শুড বি গিভেন টু দ্য নেভি, কারণ ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই, প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। 6 মাস পর বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, দায়িত্ব দেওয়া হলেও লোকবল ও বিশেষজ্ঞ বাংলাদেশ থেকেই নিবে। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। অন্য লোকবল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবে, বাইরের অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবে না। ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করলে নতুন নতুন রোড তৈরি হবে, পাশাপাশি জাহাজ ও কন্টেইনার ভাড়া কমবে বলে জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। এখানে কিন্তু আমরা যখন ওনাদের সাথে কন্ট্যাক্টে যাব তখন ওনারা আমাদেরকে আপফ্রন্ট মানি বলে বা সাইনিং মানি, এটা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসবে ফরেন কারেন্সি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে।
ইসির 3 কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ, নির্বাচনের জন্য ইভিএম ক্রয়ে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি অপচয়ের অভিযোগ। এবং আগামী 5 বছরে জাপানে 1 লাখ কর্মী পাঠানো যাবে জানালেন আসিফ নজরুল। মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সংশোধনের উদ্যোগ। দেখছেন সন্ধ্যা সংবাদ, সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি সালিয়া পারভিন সাথী। হাসিনা সরকারের সময় নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আরও জানাচ্ছেন শাকিরা করিম। সাবেক প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার সময় 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই বিকল বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানে যায় দুদক। এ সময় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর অবস্থায় পাওয়া যায়। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরো সুন্দর হতো। এটি অবশ্যই স্বীকার করার মতোই। এখানে আসছে শুধুমাত্র টেকনিক্যাল যে প্রাইসিংটা ছিল যেটা হয়েছে এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছে। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং 90 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি এবং প্রশান্ত কুমার হালদার সম্পৃক্ত রয়েছেন, এই বিষয়ে বিস্তারিত এফআইআর রয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে 15 কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দেন আদালত। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বারবার চুক্তি করার পরও আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীনতা ও দক্ষ কর্মী তৈরি করতে না পারার কারণে জাপানে প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীতে এ নিয়ে সেমিনারে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, জাপানে আগামী 5 বছরে অন্তত 1 লাখ বাংলাদেশি কর্মী কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে। তিনি বলেন, সরকারি কাজে বেশিরভাগ প্রক্রিয়া বিলম্ব করা হয় দুর্নীতি ও প্রত্যেকটি সরকারি অফিসে প্রয়োজনের চেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব হচ্ছে। দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে বিদ্যমান চুক্তি সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। নরসিংদীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সকালে নরসিংদী শহরের সিএনবি রোডস্থ কোম্পানির এরিয়া কার্যালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিনের শুভ উদ্বোধন করেন। পরে 2 কোটি 17 লক্ষ টাকার বিমা দাবির চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন। কোম্পানির নরসিংদী এরিয়া ইনচার্জ ও ডিভিপি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহারুদ্দিন মজুমদার সহ নরসিংদী এরিয়ার প্রায় 5 শতাধিক উন্নয়ন কর্মকর্তা। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ জুলাই শহীদ স্মৃতি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি প্রধান উপদেষ্টা কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন সহায়তা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতি বছর জুলাই শহীদ স্মৃতিবৃত্তি প্রদান করবে। ব্যাংক ও এসএমই খাত পুনর্গঠনে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গ্রাহকের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে বিভক্তি ইস্যুর জটিলতায় কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। শুধু স্বল্পোন্নত নয়, উন্নত দেশেও এসএমইর অবদান আছে। এই খাতের উন্নয়নে ব্যাংকার এবং নীতি নির্ধারকদের নীতিতে পরিবর্তনের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। সেই কনভেনশনাল ব্যাংকার তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বলবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো ওদের তার পারফরমেন্স ভালো। এডুকেশনের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। IMF এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এরপর ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক বিবৃতিতে কাৎজ জানান, ইয়েমেনে ভাগ্য তেহরানের মতোই হবে। এ সময় গেল মাসে ইরান ইসরায়েল সংঘাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। যদিও হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুথি গোষ্ঠী। গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট, অ্যামাজন সহ বহু প্রতিষ্ঠান। এমনই তথ্য উঠে এসেছে জাতিসংঘ প্রতিনিধির প্রতিবেদনে। অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। এতে 48টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, আলফাবেট ইনকর্পোরেটেড যা গুগলের মূল প্রতিষ্ঠান, ও অ্যামাজন। এই তদন্তের অংশ হিসেবে 1000-এর বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডেটাবেস তৈরি করা হয়। 2024 সালে আলবানিজ এক বিশেষ মতামতে বলেছিলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।